স্যার হুম স্যার ওই যে প্রথমে যে মানে স্টাইলটা দেখালেন স্যার, ওইটা করতে গেলে তো স্যার মানে অনেক সময় স্যার মানে স্টাইলটা স্যার হাতে তো করতে হবে স্যার, মানে হ্যাঁ, ডিজাইন হাতে তো স্যার করতে হবে। নাও মিলতে পারে, না, ডিরেক্ট স্টাইলটা। ডিজাইন তো তুমি আগে ফেব্রিকের উপর স্কেল টেনে নিবা পেন্সিল দিয়ে, তারপর সেই অনুসারে ব্লক বসাবা। ও আচ্ছা, এখন বুঝতে পারছি স্যার। হুম কোশ্চেনটা এটাই ছিল স্যার, ব্লক তো অনেক সময় মানে এদিক ওদিক হইতেই পারে। হুম, হতেই পারে। ওকে, তো এখন জি তো স্যার। সব মেকানিক্যাল বা ব্লকের একটা সাইজ আছে, সেই সাইজটা আস্তে আস্তে বসাতে হয় পেন্সিল টেনে বা। ওকে, তাহলে আমরা ডিসচার্জ স্টাইলে ছিলাম। তাহলে কি হচ্ছে যে কোনো একটা ফেব্রিক থেকে কালারটাকে রিমুভ করাই হচ্ছে ডিসচার্জ স্টাইল, তাই না? তাহলে আমরা কি করছি, যে তার গ্রাউন্ড ফেব্রিক থেকে কালারটা যখন তুলে দিচ্ছি তখন সেটা হোয়াইট হচ্ছে, তাহলে সেটা হোয়াইট ডিসচার্জ অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন। সেটা গোলও হতে পারে বা অন্য যে কোনো আকৃতিরও হতে পারে। আবার যখন সেই সাথে কালার হচ্ছে একই সাথে, ওই বেস ফেব্রিকের মূল যে কালারটা সেটা রিমুভ হয়ে সেখানে নতুন কালার যুক্ত হচ্ছে, তখন সেটাকে কিন্তু আমরা বলতেছি কালার ডিসচার্জ। যে একাধারে কালারটা উঠতেছে এবং নতুন একটা কালার সেখানে যুক্ত হচ্ছে, দ্বিতীয় যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এরপরে রেজিস্ট স্টাইল। রেজিস্ট মানে কি, মানে হচ্ছে বাধা প্রদান করা। তো সিম্পলি যদি বলি, তোমার ঘরের রং করবা তুমি, তো তোমার ঘরে একটা পেন্টিং আছে, সুন্দর পেন্টিং দেওয়ালের সাথে, তো এটা কোনোভাবেই খোলা যাচ্ছে না বা অ্যাটাচ ড্রয়িং করা, তো এখন সেটা তুমি রাখতে চাও, তাহলে কি করবা? এর উপর একটা প্লাস্টিক দিয়ে এটাকে মাউন্ট করে দিবা। তারপর তারপর কি করব, কালার করব, রং করে দিব। রং করার পর তখন এই প্লাস্টিকটা উঠাই দিব, তার মানে কি হলো, তখন ওই ইয়েটাতে কালার গেল না। রেসিস্ট মানেও ঠিক তাই, বাধা প্রদান করব। অর্থাৎ এই প্রিন্টিং এর যে ডিজাইনটা আমরা করব, সেই ডিজাইনটা আগে প্রথমে ফেব্রিকের উপর কোনো রেসিস্ট ম্যাটেরিয়াল দিয়ে, যেমন মোম, মোম দিয়ে মনে করো আমরা এরকম একটা দাগ দিলাম বা গাছের পাতা বানাইলাম। তাহলে যখন পিগমেন্ট দিব, কালার দিব, তাহলে যে যে জায়গাগুলোতে মোম আছে সে সে জায়গাগুলোতে কি আমার ইয়েটা যাবে না, কালারটা যাবে না। তার মানে কি, সেই জায়গাগুলো আনডাইড থাকবে, তাই না? সো রেসিস্ট মানে হচ্ছে যে means the hinder in the process a chemical is applied to the fabric that will prevent the fixation of any coloring agent employed afterwards on the area. Okay, so in the oldest printing style and resulting pattern to be obtained, আমরা বলি না বাটিক বাটিকে কাজ করে, বাটিক দিয়ে কাজ করে, এখানে কিন্তু এই ধরনের স্টাইল বা মেথড গুলি অ্যাপ্লাই করা হয়। ওকে, তোমরা চাইলে এগুলো নিজেরাই বাসায় করতে পারো, দিস ইজ মাচ মোর ইন্টারেস্টিং। সো এটা হোয়াইট রেসিস্ট হতে পারে, কালার রেসিস্ট হতে পারে। হোয়াইট রেসিস্টটা কি, আমি যে মোমটা ইউজ করছি সেখানে শুধু কোনো কিছু থাকছে না, যার ফলে সেই জায়গাতে আমার কালারটা লাগতে পারছে না, সেটা হচ্ছে হোয়াইট রেসিস্ট। আর কালার রেসিস্টটা কি, কালার রেসিস্টটা হচ্ছে আমি যে মোমটা ইউজ করছি বা রেসিস্টিং ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটাতেও কালার থাকছে, ফলে ওই জায়গাটাতে আমার যে ডিজাইন, যে জায়গাটাতে আমি রেসিস্ট সল্ট বা রেসিস্ট ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি সেই জায়গাটা ওই কালারে হচ্ছে এবং বাইরেরটা আলাদা কালারে হচ্ছে, তখন সেটাকে আমরা কালার রেসিস্ট বলবো। তাহলে হোয়াইট রেসিস্ট এবং কালার রেসিস্ট। ওকে ওকে, এজোইক স্টাইল অফ প্রিন্টিং। দেখো এজোইক স্টাইল অফ প্রিন্টিং এর ক্ষেত্রে এজোরা এটা পড়লে আমাদের খুবই ভালো হতো। এজোইক স্টাইল প্রিন্টিংটা হচ্ছে ম্যাজিক কালারও অনেক সময় বলা হয়। এটা দুটো জিনিসের সমন্বয়ে গঠিত হয়, একটি হচ্ছে ন্যাপথল আর একটি হচ্ছে বেস বা সল্ট। এই দুটো রিয়েকশন, যখন দুটো জিনিসের রিয়াকশন হবে তখন কেবলমাত্র আহ, আমার ফেব্রিকের কালারটা ফুটে উঠবে। সো বলা হচ্ছে যে এখানে কয়েকটা ধাপ রয়েছে, ন্যাপথলাইজেশন এন্ড ডাইজোরাইজেশন। প্রথমে ফেব্রিকটাকে ন্যাপথলে চুবাতে হবে, ন্যাপথলটা ইনসলিউবল থাকে, সেটাকে সলিউবল করে প্রথমে ফেব্রিকটাকে, মনে করো এটা আমার একটা বাত, এটা আমার একটা বাত, ন্যাপথলের বাত। প্রথমে ফেব্রিকটাকে ন্যাপথলে চুবালাম, ন্যাপথলে চুবানোর পর ন্যাপথলের সাথে আমরা জানি ন্যাপথলের সাথে যখনই বেস বা সল্ট ম্যাটেরিয়ালের বিক্রিয়া হবে তখন সেটা কালার হবে। তো এই ন্যাপথলে চুবানো ফেব্রিকটা এখন, এর উপরে যদি আমি হাতের মেহেদি দেওয়ার মতো সল্ট ইউজ করি, অ্যাপ্লাই করি, আমার যে বেস যেটি সেটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে যে জায়গাগুলোতে
ন্যাপথল এবং সল্ট থাকছে শেষে জায়গাগুলোতেই রিঅ্যাকশন করে শুধু কালার হচ্ছে, অন্য জায়গাগুলোতে কিন্তু হচ্ছে না। এটা অপরদিকে অন্যভাবেও হতে পারে যে বেস যে ম্যাটেরিয়ালটা বা সল্ট যেটা আছে সেটা দিয়ে প্রথমে ফেব্রিকটা ট্রিট হতে পারে, ট্রিট হওয়ার পর তার উপরে আমরা ন্যাপথলটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ দুটোই কিন্তু হতে পারে। কাহিনী কোথায়? কাহিনীটা হচ্ছে ন্যাপথল এবং বেস ম্যাটেরিয়াল যখন বা এটাকে ডাইজেনিয়াম সল্ট বলছে। এই ডাইজেনিয়াম সল্ট যখন পরস্পরের সংস্পর্শে আসবে, ঠিক তখনই কালার উৎপন্ন হবে। তাইলে যে জায়গাগুলোতে সংস্পর্শে আসবে কালারটাও সে জায়গাতেই অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? দিস ইজ এজোইক স্টাইল অফ প্রিন্টিং। ওকে? যেহেতু এজো ডাই দিয়ে করা হয়, এই ডাইটাকে এজো ডাই বলা হয়। সেজন্য সেটাকে এজোইক স্টাইল অফ প্রিন্টিং বলা হয়ে থাকে। নাও মেটাল স্টাইল। মেটাল স্টাইলের ক্ষেত্রে কি সাধারণত মেটাল পার্ট বা ফয়েল মেটালিক সাবস্টেন্স গুলো অ্যাটাচ করে দেওয়া হয়। ঠিক আছে? যে in this style printing some spangle types of metal are printed on the fabric and it will be brighter. তিন প্রকার ফেব্রিক গেঞ্জিতে যে মেটাল থাকে না, মেটাল যুক্ত করে টিন বা এই ধরনের কোনো কিছু, মেটাল স্টাইল। ফ্লগ স্টাইল, ফ্লগটা কি? ফ্লগটা হচ্ছে ফ্লকের যদি অরিজিন আমরা বলি যে ছোট ছোট যে ইয়ের গুঁড়ো রয়েছে, অর্থাৎ যখন আমরা তাঁত চালাই সেই তাঁতে যখন কাপড় বোনা হয় সেই কাপড় বোনার সময় সেখানে কিছু ছোট ফেব্রিকের বা ফাইবারের গুঁড়ার সৃষ্টি হয়, সেগুলোকে সাধারণত ফ্লক বলে। তো এখন সেগুলো তো আর সেভাবে পাওয়া যায় না, তাই ইয়ার্ন গুলোকে, কালার্ড ইয়ার্ন গুলোকে কেটে ছোট করে কেটে ফ্লক তৈরি করা হয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমাদের যে বিয়ে বাড়িতে সাধারণত তোমরা দেখছো কিনা জানি না, ওই যে ককশিটের উপরে আমরা কি করি? ডিজাইন করে থাকি চিকমিক করে এগুলো দিয়ে। যে কারা গায়ে হলুদ ইত্যাদি। তো সেখানে কি করা হয়? প্রথমে আঠা মারা হয়। আঠা দিয়ে লেখা হয়, তার উপরে আমরা যে চিকমিক গুলো বসিয়ে দেওয়া হয়। তো আমাদের যে ফ্লক প্রিন্টিং সেটাও কিন্তু এরকম। তো ফ্লক প্রিন্টিং এ আমাদের এডহেসিভ এপ্লাই করতে হয়। এটা মনে করো আমাদের ফেব্রিক। এই ফেব্রিকের উপর আমি আমার ডিজাইন অনুসারে মনে করো এই দাগ বরাবর আঠা এপ্লাই করলাম বা এডহেসিভ এপ্লাই করলাম। এখন এর উপরে আমার সেই কালার্ড ইয়ান গুলো কি করছে? আমি ছুড়ে দিচ্ছি। কালার্ড ইয়ান গুলো ছুড়ে দিলে কালার্ড ইয়ান গুলো কি হবে? যে জায়গাতে আমার আঠাটা রয়েছে সে জায়গাগুলোতেই শুধু লাগবে, আর বাকি জায়গাগুলোতে লাগবে না। সেজন্য সেটাকে ফ্লক স্টাইল অফ প্রিন্টিং বলা হচ্ছে। যেমন এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লাগেছে কি যে জায়গাগুলোতে আঠা আছে শুধুমাত্র ফ্লক গুলো সেই জায়গাতে লেগেছে। ক্লিয়ার? ওকে। এটা হচ্ছে ফ্লগ স্টাইল অফ প্রিন্টিং। বিশেষ করে আমরা এই যে পুমার ইয়েগুলো দেখেছি, ক্যাপ গুলো শীতের বা বিভিন্ন প্রকার ড্রেস তারা কিন্তু এভাবে তৈরি করতে পারে। ওকে, ফ্লগ স্টাইল। এরপর আসি বার্ন আউট স্টাইল অফ প্রিন্টিং। বার্ন আউট অথবা এটাকে ডিভোর প্রিন্টিং ও বলা হয়ে থাকে। বার্ন আউট বলতে কি বোঝাচ্ছে? পুড়ে ফেলা। তো পুড়ে ফেলার, তাহলে কি ফেব্রিককে পুড়ে ফেলবো? যে হ্যাঁ, কিছুটা পার্ট আমরা পুড়ে ফেলবো। এখানে সাধারণত ডাবল ফাইবার কন্টেইনিং ফেব্রিক গুলোর ক্ষেত্রে এটা করা হয়, যেমন কটন, পলিস্টার যারা কন্টেইন করে, সিভিসি ফেব্রিক বা পিসি ফেব্রিক বা এনি কম্বিনেশন হতে পারে, টু বা সিঙ্গেলও হতে পারে, নো ম্যাটার। তো বার্ন আউটটা হচ্ছে কি, আমরা জানি সালফিউরিক অ্যাসিডে কি হয়, বা সালফিউরিক অ্যাসিড বা কোনো হাই অ্যাসিডে কি হয়, আমার কটনটা পুড়ে যায়, আমরা সেটা জানি, কটনটা ডিসলভ হয়ে যায়। তো এইটা যদি আমার সিভিসি ফেব্রিক হয়, সিভিসি মানে হচ্ছে চিপ ভ্যালু কটন, 60-40 ধরে নিলাম, 60% কটন 40% পলিস্টার, ওকে, মিক্স করা আছে। এখন আমি অ্যাসিডটা অ্যাপ্লাই করলাম এইভাবে। তো অ্যাসিডটা অ্যাপ্লাই করার ফলে কি হবে? এই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গায় অ্যাসিড গুলো পড়ছে সেই সমস্ত জায়গার যে কটন গুলি আছে সেগুলো কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। সেই সমস্ত জায়গার পলিস্টার গুলো শুধু থাকবে। যেমন পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশগুলো, এটা পুরোটাই কিন্তু সাদা ছিল। তো যখন অ্যাসিড অ্যাপ্লাই করা হয়েছে তখন এই যে কালো বা সাদা নাই অংশগুলো, সেগুলো কিন্তু পলিস্টারটা দেখা যাচ্ছে, ওখানকার কটন গুলো কিন্তু পুড়ে গেছে। বিশেষ করে ওই যে জামদানি শাড়িগুলো দেখো না, বিভিন্ন এক্সট্রা ইয়ার্ন ঢুকিয়ে ডিজাইন করা হয়, ঠিক সেরকম। তখন এরকমটা মনে হয় যে পলিস্টারে বুঝি, পলিস্টার ফেব্রিকে বুঝি কটনটাকে ঢুকানো হয়েছে। তো এই যে এভাবে যখন প্রিন্টিং করা হয় তখন সেটাকে বার্ন আউট প্রিন্টিং বলে। সেখানে যে কোনো কম্পোনেন্ট পুড়ে যেতে পারে বা যে কোনো কম্পোনেন্টকে ডিস্ট্রয় করে আরেকটা ডিজাইন তৈরি করা যেতে পারে। ওকে,
এরপরে রয়েছে ক্রেপন আর ক্রিম্প স্টাইল অফ প্রিন্টিং। ক্রিম্প স্টাইল অফ প্রিন্টিং হচ্ছে যে যখন আমরা মাইল্ড অ্যালকালি অথবা মাইল্ড বা লঘু অ্যাসিড দিব তখন কি কাপড়টা কুঁচকে যায়। এই কুঁচকে যাওয়াটাকে আমরা ক্রিম্প স্টাইল বলছি। বিশেষ করে জর্জেটের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা। তো আমরা যদি এই ধরনের ফেব্রিকে আমাদের নির্দিষ্ট ডিজাইন অনুসারে মনে করো কি হলো যে একটা প্যাটার্ন অনুসারে তুমি অ্যাসিড দিলে এখানে একটু, এখানে একটু, এখানে একটু। তাহলে ওই জায়গাগুলো কি হলো? কুঁচকে গেল। তাহলে সেটাকে আমরা ক্রিম্প স্টাইল অফ প্রিন্টিং বলছি। ঠিক আছে? ওকে। এই গেল আমাদের স্টাইল অফ প্রিন্টিং, অর্থাৎ কিভাবে হচ্ছে, টেকনিকটা কি, মেকানিজমটা কি, প্রিন্টিং যে হচ্ছে বা প্রিন্টিং ইফেক্টটা যে হচ্ছে সেই ইফেক্ট হওয়ার মেকানিজমটা কি সেটা আমরা হচ্ছে স্টাইল। এরপরে আসবো এটাকে তৈরি করব কিভাবে। স্টাইলটা তো হবে বুঝলাম, মেকানিজম এইভাবে হবে, কিন্তু এটাকে করব কিভাবে সেটি হচ্ছে তার মেথড। মেথডগুলি কি কি? যেমন আমি যে ডিসচার্জের কথা বললাম সেই ডিসচার্জ কিন্তু ব্লক দিয়েও হতে পারে। অর্থাৎ আমার যে ডিসচার্জ করার এই কেমিক্যালটা সেটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি সেটা হতে পারে। এখন কিভাবে অ্যাপ্লাই করব, দিস ইজ নোন অ্যাজ মেথড। তো প্রথমত আসি ব্লক প্রিন্টিং, রোলার প্রিন্টিং। ব্লক প্রিন্টিং তো প্রথমেই বলেছি যে ব্লকের মাধ্যমে প্রাথমিক অবস্থায় সেটা আমরা ব্লক প্রিন্টিং, যে আমাদের হাত দিয়ে ছাপ দিলেও হবে ব্লক প্রিন্টিং। ওকে। এরপরে আসে রোলার প্রিন্টিং। তো ব্লক প্রিন্টিংটার পরে রোলার প্রিন্টিং এর ডেভেলপমেন্ট, যে রোলার প্রিন্টিংটাকে বলা হচ্ছে ব্লক প্রিন্টিংটা যখন আরেকটু ফাস্টার হওয়া প্রয়োজন তখন কি করা হলো, যে ব্লকটাকে আমরা একটু যদি রোলারের মতো করি, প্রথমে ছোট ব্লক হলো, ছোট ব্লককে বড় ব্লক যুক্ত করা হলো, তারপরও ফাস্টার হচ্ছে না, তখন কি করা হলো, এর উপরে খোদাই করা হলো, আমাদের যে রোলার রয়েছে সেই রোলারের উপরে খোদাই করা হলো, তখন এই রোলারটা পুরোটাই ঘোরে, তখন সেটাকে আমরা রোলার প্রিন্টিং বলি। ওকে। এই রোলার প্রিন্টিং এর পর চলে আসলো স্ক্রিন প্রিন্টিং। তো স্ক্রিন প্রিন্টিং এর একটু ধারণা তোমাদেরকে দেই। সেটা হচ্ছে আমাদের যখন রয়েছে, অর্থাৎ কি রয়েছে, জ্যামিতি বক্সের সবার একটা টেমপ্লেট রয়েছে না এরকম, যেখানে এ বি সি ডি ইত্যাদি লেখা আছে, বিভিন্ন প্রকার আকার আকৃতি এরকম। তো সেখানে কি কলম ঘোরালেই আমাদের সেই ডিজাইন গুলো তৈরি হয়। তো সেটাকে সাধারণত স্টেনসিল বলে। তো প্রিন্টিং এর ক্ষেত্রে এখন তোমার কাছে যদি মনে হয় যে এইটার উপর দিয়ে তোমার যে জ্যামিতি বক্সের সেই পাতলা শীটটা রয়েছে সেটার উপর দিয়ে তুমি কালার পাস করবা, তো কি হবে, এটার উপর দিয়ে যদি তুমি কালার নাই, ভালো মনে করো আলুর ভর্তা এখানে দিয়ে টানবা, তাহলে কি হবে, যে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সে সে জায়গাগুলো দিয়ে আলুর ভর্তা বেরিয়ে যাবে এবং অপর পাশে লাগবে। সো সেখানে যদি কালার দাও তুমি, কালার বেরিয়ে অপর পাশে যায়, সেটার একটা ডিজাইন হবে। ওকে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় স্টেনসিল, এটাকে কাট কেটে বা ছোট ইয়ে পাতলা শীট কেটে তৈরি করা হতো, তারপর প্রিন্ট করা হতো। এটার পরবর্তীতে দেখা গেল যে এটা কিছু ঝামেলা রয়েছে, সেজন্য এখন স্ক্রিন তৈরি করা হলো। স্ক্রিনটা কি, এই স্টেনসিলের পরিবর্তিত রূপই হচ্ছে স্ক্রিন। স্ক্রিনটা হচ্ছে একটা কাঠের ফ্রেমে বা একটা লোহার ফ্রেমে পলিস্টার মেশ ফেব্রিক, আগে সিল্ক ফেব্রিক ইউজ করা হতো, ওভেন ফেব্রিক, হাইলি মনে করো আটা চালনির মতো, কি করা হতো, টাইটলি চারপাশে বাঁধা হয়। তো এখন কাঠের ফ্রেম ইউজ করা হয় না, কারণ যখন করা হয়, বৃষ্টি হয়, তখন সাধারণত কাঠের ফ্রেম গুলো হয়ে যায়, তো নষ্ট হয়ে যায় বা বেঁকে যায়, সেজন্য লোহার ফ্রেম গুলো দেওয়া হয়। তাহলে লোহার ফ্রেমে আমার যে ফেব্রিকটা টান টান করে বাঁধা হয়, তার মানে আটা চালনির মতো, ধরে নাও আটা চালনি। এখন ওই আটা চালনির যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ গুলো আমি একটা ডিজাইন অনুসারে ডিজাইন বানাবো। তাহলে আমি মনে করি এখানে একটা লাভ বানাবো, তাহলে এই লাভের আটা চালনির মাঝখানে, তাহলে লাভের জায়গাটা ফাঁকা রেখে লাভের বাইরের যে জায়গাটা সেটা কি করব, আটা দিয়ে বা ময়দা দিয়ে ব্লক করে দিব, তাহলেই না কেবল এখানে লাভ চিহ্নটা হবে। ঠিক একই ভাবে আমাদের কিছু কেমিক্যাল রয়েছে যেটা দিয়ে আমাদের যে রিকোয়ার্ড ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের মাধ্যমে আমরা কি করছি, এখানে এই চার পাঁচটা স্ক্রিনের বা নেটের চার পাঁচটা ব্লক করে দিচ্ছি, তখন সেখানে শুধু লাভের অংশটা ফাঁকা থাকছে, এখানে নেট রয়েছে কিন্তু এখানে ব্লক করা নাই, এমটি। তো এখন যদি কোনো ডাইস কেমিক্যাল এখানে ঢালি এবং টানি, তাহলে সেগুলো তো ব্লক করা সব
শুধুমাত্র লাভের যে জায়গাটা বা এই যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেটা দিয়েই বেরোবে। তো তখন সেটাকে স্ক্রিন বলতেছে, হ্যান্ড স্ক্রিন, এটা দিয়ে প্রচুর প্রিন্ট করা হয়। এরপরে সেমি অটোমেটিক করা হলো এটাকে আবার ফুলি অটোমেটিক করা হলো, এবং এরপরেও যখন হচ্ছে না তখন সেটাকে রোটারি স্ক্রিন করা হলো, এটাকে রোটারি স্ক্রিন প্রিন্টিং করা হলো। আমরা ফ্যাক্টরিতে যেটাকে অল ওভার প্রিন্টিং নামে চিনি, সেটা এখন রোটারি স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে করা হয়ে থাকে। এখন দুটো বেশি প্রচলিত, একটা হচ্ছে হ্যান্ড স্ক্রিন আর একটা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং। হ্যান্ড স্ক্রিন সাধারণত ছোট একটা পোর্শনের জন্য টি শার্ট বা এ ধরনের, আর রোটারি স্ক্রিন প্রিন্টিংটা সাধারণত মনে করো বড় ফুল কাভার্ড এরিয়া, বিছানার চাদর বা এরকম কাভার্ড এরিয়ার জন্য ব্যবহৃত হয়। এরপরে আসি স্টেনসিল প্রিন্টিং, যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি। স্টেনসিল বার্ন প্রিন্টিং সেটা তো বললামই। ডিজিটাল প্রিন্টিং, নর্মাল ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং এর মাধ্যমে যে প্রিন্টিং গুলো করা হচ্ছে। ট্রান্সফার প্রিন্টিংটা অত্যন্ত মজার। ট্রান্সফার প্রিন্টিংটা যেমন আমরা ছোটকালে চুইংগাম খেতাম, চুইংগাম খেয়ে কি করতাম, আমাদের একটা স্টিকার থাকতো, স্টিকারটা আমরা কি করতাম, হাতে লাগিয়ে দিতাম, তাই না? তো স্টিকারের যে ডিজাইনটা সেটা কিন্তু আগে থেকে ওই যে কাগজটাতে লাগানো থাকতো, সেটা জাস্ট আমাদের হাতে ট্রান্সফার করা হতো। তো ট্রান্সফার প্রিন্টিংটাও একই রকম। মনে করো তুমি গুলিস্তানে ইয়ে করতে গেছো, জার্সি বানাইতে গেছো, তাহলে তোমাকে আগে জার্সির ডিজাইন দেখাবে, তাদের কিন্তু অলরেডি পেপারে রেডি করা আছে। তো যেই ডিজাইনটা তোমার পছন্দ হবে সেটা ট্রান্সফার করে তোমার ফেব্রিকে দিয়ে দিবে, চুইংগামের মতো। হুম। তো এটা ফ্ল্যাট বেড ট্রান্সফার প্রিন্টিং হতে পারে, কন্টিনিউয়াস ট্রান্সফার, ভ্যাকুয়াম ট্রান্সফার প্রিন্টিং ইত্যাদি। এটা সাধারণত পলিস্টার লাইক ফেব্রিকের ক্ষেত্রে করা হয়ে থাকে, হাইড্রোফোবিক। চলো বিস্তারিত জানা শুরু করি। ব্লক প্রিন্টিং সম্পর্কে আমরা জেনেছি, যখন একটা উডেন ভেসেল দিয়ে করা হবে তখন সেটাকে ব্লক প্রিন্টিং বলা হচ্ছে। এরপর আসি রোলার প্রিন্টিং, এটা আসলে রোটারি স্ক্রিন প্রিন্টিং এর রোলার। এখানে যখন কাঠের রোলার বা ইনগ্রোভড রোলার থাকবে, এই রোলার গুলো কাঠের বা ইনগ্রোভড হবে, অর্থাৎ এগুলোকে খাঁজ খাঁজ থাকবে এবং সেগুলোতে ডাই ধরে থাকবে, তখন সেটাকে আমরা রোলার প্রিন্টিং বলছি। যে ব্লক প্রিন্টিংটাকে যখন আরেকটু ভালো করতে চাওয়া হলো, আরেকটু স্পিডি করতে চাওয়া হলো, তখন সে রোলারটা ব্যবহৃত হয়। এরপরে আসি স্ক্রিন প্রিন্টিং। এখানে ছবিটা ভালো নাই দেওয়া স্ক্রিন প্রিন্টিং এর, তোমরা সার্চ করলে অনেক ছবি পাবে স্ক্রিন প্রিন্টিং এর। দেখো এই তারপর উপরে এটা একটা স্ক্রিন তৈরি করা হয়েছে, এই স্ক্রিনের উপর দিয়ে টানা হয়, টানলে এখানে ডিজাইনটা প্রডিউস করে। তো স্ক্রিনটা করে নিয়ে আসলে বা আমাদের এখানেও প্রিপারেশন করা যাবে, করে কিন্তু আমরা করতে পারি। তোমরা যে বিভিন্ন প্রকার উৎসবে, বিভিন্ন প্রকার ট্যুরে গেঞ্জি বানাও, এগুলো কিন্তু তোমরা নিজেরাই প্রিন্ট করতে পারো, একটা স্ক্রিন প্রিপারেশন করে নিয়ে এসে ল্যাবে বসে তোমরাই করতে পারো। ওকে, স্ক্রিন প্রিন্টিং। স্টেনসিল প্রিন্টিং সম্পর্কে আমরা জেনেছি, যে কার্ডবোর্ড বা উড মেটাল এগুলোর উপর যখন এই ধরনের ইয়ে তৈরি করব, যেমন দেখতে পাচ্ছ এখানে, তখন কালার করলে সেই জায়গাটা শুধু কালার হবে, সেটাকে আমরা বলতেছি স্টেনসিল প্রিন্টিং। ওকে, এরপরে আমরা যদি বলি রোটারি স্ক্রিন প্রিন্টিং, এইটা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং, যে বিভিন্ন রোলারে বিভিন্ন কালার থাকে, যতগুলো কালারের প্রিন্ট হয় সাধারণত ততগুলো রোলার ইউজ করা হয়। মনে করো তোমার এমন একটা ডিজাইন আছে জঙ্গলের ছবি, সেখানে মনে করো 12টা কালার আছে, তাহলে সেখানে 12টা কালার অ্যাপ্লাই করা হবে, জন্য 12টা কালারের জন্য 12টা রোটারি স্ক্রিন ইউজ করা হবে। এগুলো আমরা বিস্তারিত জানবো সেকেন্ড পার্টে। বার্ন আউট প্রিন্টিং, বার্ন আউট প্রিন্টিং তো বললাম, যে যে কোনো একটাকে ডিস্ট্রয় করে দেওয়াই বার্ন আউট প্রিন্টিং। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং, যেটা বললাম যে হিট ট্রান্সফারের মাধ্যমে, সাধারণত ড্রাই হতে পারে, ওয়েট ট্রান্সফার, নানা প্রকার 4 প্রকার ট্রান্সফার প্রিন্টিং রয়েছে। তো যেটাই হোক না কেন, আমাদের যে এখানে ছবিতে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে ডিজাইনটা আগে থেকে প্রডিউস করা ছিল ওই চুইংগামের পেপারের মতো, তারপর আয়রন দিয়ে অথবা হিট দিয়ে কি করা হচ্ছে, হিট প্রেস মেশিনের মাধ্যমে ওই পেপার থেকে চলে যাচ্ছে কোথায়, ফেব্রিকের গায়ে চলে যাচ্ছে। ওকে, এরপরে এটা কি হলো, ওকে, ডিজিটাল প্রিন্টিং। ডিজিটাল প্রিন্টিং কি, ডিজিটাল ইনজেক্ট প্রিন্টিং এর মাধ্যমে এখন পর্যন্ত আমরা সাধারণত পেনা বা ব্যানার করে যেগুলো, সেগুলোর প্রিন্টিং হয়তো দেখেছি, ঠিক সেম ভাবে ফেব্রিকের উপরও প্রিন্ট করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং এতটা এখনো ডেভেলপ না, যদিও মার্কেটে চলে এসেছে, এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। যে ডিজিটাল প্রিন্টিং, এত স্ক্রিন টি স্ক্রিন কোনো কিছুর দরকার নাই, সরাসরি যেভাবে প্রিন্ট করা হয় আমাদের ইয়েতে পেপার প্রিন্ট করি, সেভাবে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। ওকে, নাও দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্ট স্টাইল এন্ড ডিসচার্জ স্টাইল। তো একটু রিমাইন্ড করি মস্তিষ্ককে, কি কি ছিল।
বলা আছে it is always sharp in outline, bright in appearance. Discharge printing মানে কি, একটা বেস ফেব্রিক ছিল সেখান থেকে কালারটাকে তুলে নিব। রেসিস্ট মানে কি ছিল, একটা ফেব্রিক কালার করব, তাকে ডিজাইন করব, ওই এলাকায় মোম দিয়ে সেই জায়গাটা ক্লোজ করে দিচ্ছি। সো ইট ইজ লেস শার্প আউটলাইন এন্ড লেস ব্রাইট। Discharging agent use, resist salt used. Strong chemical reaction required, no chemical reaction required, isn't it? At first the fabric is dyed. When the discharging and printing occur, the resist salt first printed on the fabric, then fabric is dyed. প্রথমে মোম লাগিয়ে নিলাম, তারপর ডাইং করলাম, মানে বাটিক। One or two color can be dyed at a time. Only two color can be dyed. Discharge agent destroy the prefix dye of the fabric. Resistol resist the fixed color of the fabric. The cost of discharge agent is high, less, more wastage of dye, less wastage of dye. So এই দুটো প্রসেস যদি তোমরা বুঝে থাকো, তোমরা কিন্তু নিজেরাই এদের ভিতরে পার্থক্যগুলো খুঁজে বের করতে পারবে। তো তারপরেও এখান থেকে কিছুটা হেল্প নিও। Now, what is the basic difference between a stencil and screen? Stencil সম্পর্কে কিন্তু আমি বলেছি তোমাদেরকে যে আমাদের যে জ্যামিতি বক্সের ইয়েটা রয়েছে সেটা উড, মেটাল, পেপার ইত্যাদির উপরে যখন কাটা হবে, যেমন এখান থেকে প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ কাটা হয়েছে, এই ডাব্লিউটা কিন্তু ডাবল ইউ যেটা, সেটা কিন্তু স্টেনসিল। তাহলে কি, এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড, এটা হচ্ছে মডার্ন স্টেনসিল মেথড, তাই না? পাশের যেটা তোমরা দেখতেছো সেটা স্ক্রিন ওয়াইজ গিক যেটা লেখা, সেই জায়গাটা ফাঁকা, আর বাকি জায়গাগুলো কিন্তু ক্লোজ। এখন এর উপরে পিগমেন্ট দিয়ে টানলে কি হবে, শুধুমাত্র ওই জায়গাগুলো দিয়ে লেখাটা কালারটা পাস হবে। বলা হচ্ছে যে ড্রয়িং অফ সার্কুলার লাইন নিড অফ কম্বিনেশন ব্রেস, ভেরি ইজি, লেস প্রোডাকশন, মোর প্রোডাকশন, ইট ক্যান প্রসেস উইথ স্টেনসিল কালার অ্যাপ্লাইড অন দ্য ফেব্রিক বাই ব্রাশ অর স্প্রে। তো এর উপরে কিভাবে করব, স্প্রে করতে পারি অথবা ব্রাশ দিয়ে এর উপরে অ্যাপ্লাই করতে পারি, প্রথমটা স্টেনসিলের ক্ষেত্রে। আর এখানে কি যে স্ক্রিন মুভ করলেই হবে। এই দুটো পার্থক্য, বেসিক পার্থক্য স্টেনসিল এবং আমরা যদি এর ক্ষেত্রে বলি, স্ক্রিনের ভিতরে বলি। তো এখানে আরেকটা ডিজাইন যে ব্যাকগ্রাউন্ডটা, এটা সাধারণত আমরা ইয়ে দিয়ে করতে পারি, আমাদের যে রোটারি স্ক্রিন প্রিন্টিং সেটার মাধ্যমে করতে পারি। এখানে যতগুলো কালার রয়েছে সেই অনুসারে সেগ্রিগেট হয়ে যাবে কালারগুলো, প্রত্যেকটা কালার সেগ্রিগেট হয়ে ততগুলো রোলার ইউজ করে কিন্তু আমরা তখন এটাকে প্রিন্ট করব। সো প্রিন্টিং সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো সেকেন্ড পার্টে। আজকের এই লেকচারটি হচ্ছে প্রাইমারি ধারণা তোমাদের প্রিন্টিং এর জন্য। তো প্রথম থেকে আমরা আবার একবার দেখে শেষ করে দেই। প্রথম যে ঘটনাটি ছিল সেটি হচ্ছে, আজকের লেকচারটা ছিল প্রিন্টিং। প্রিন্টিং মানে হচ্ছে লোকালাইজড অ্যাপ্লিকেশন, সেটা আমরা জেনেছি। ওকে, লোকালাইজড অ্যাপ্লিকেশন, ডাইং এবং প্রিন্টিং এর ভিতরে যে বেসিক পার্থক্য সেটাও আমরা জেনেছি। সো প্রিন্টিং এ কিছু ফিচার রয়েছে যে সেগুলো আমরা জেনেছি, যে কালার একটার সাথে আরেকটা রিঅ্যাকশন করবে না, তারপর ভিসকোসিটি লাগবে, তারপর ভিসকোসিটির সাথে আমাদের বাইন্ডার লাগবে যখন আমরা পিগমেন্ট দিয়ে ইউজ করব। সেখানে প্রসেস ফ্লো চার্ট ছিল, ফেব্রিক প্রিপারেশন, তারপরে ছিল প্রিপারেশন অফ প্রিন্টিং ডিভাইস, প্রিন্টিং পেস্ট, প্রিন্টিং স্টাইল এন্ড মেথড, কিভাবে সৃষ্টি হবে এবং কিভাবে করব, দুটো কিন্তু আলাদা জিনিস। ড্রাইং করব, তারপর প্রিন্টিং এর পর সেটাকে স্টিমিং করব, তারপর সেটাকে আফটার ট্রিটমেন্ট করব বা ওয়াশ করব, সোপিং করব, যে এক্সট্রা যে আনফিক্সড ডাই আছে সেটা চলে যাবে, ফাইনাল ড্রাই, এন্ড সর্বশেষ সেটা হচ্ছে ডেলিভারি। ডিফারেন্স বিটুইনটা আমরা দেখেছি ডাইং এবং প্রিন্টিং এর ভিতরে। ওকে, ইনগ্রেডিয়েন্টস কি কি, ডাইস, হোয়াইটিং এজেন্ট, থিকেনার, সলভেন্ট, ডিফর্মিং, অক্সিডাইজিং, ক্যাটালিস্ট, অ্যাসিড, ক্যারিয়ার, বিস্টেনস এজেন্ট, প্রত্যেকটার ফাংশন এবং এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখতে হবে। তারপরে যদি আমরা বলি আমাদের ফ্যাক্টরস কি কি হতে পারে একটা থিকেনার সিলেক্ট করতে, প্রিন্টিং থিকেনারের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, তার ক্লাসিফিকেশন আমরা দেখেছি। ওকে, তারপরে যদি আমরা দেখি স্টাইল অফ প্রিন্টিং আমরা দেখেছি, সেই স্টাইল অফ প্রিন্টিং ডিডেসার স্টাইল, সরাসরি ডিসচার্জ স্টাইল, রেসিস্ট স্টাইল, এজোইক স্টাইল, মেটাল স্টাইল, ফ্লক স্টাইল, বার্নআউট স্টাইল, ঠিক আছে, ক্রিম্প স্টাইল, এটসেট্রা। এরপরে ছিল আমাদের মেথডস অফ প্রিন্টিং। মেথডস অফ প্রিন্টিং এর ভিতরে ব্লক প্রিন্টিং, রোলার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এর অনেকগুলো, হ্যান্ড স্ক্রিন, সেমি অটোমেটিক, ফুলি অটোমেটিক, রোটারি স্ক্রিন প্রিন্টিং, স্টেনসিল প্রিন্টিং, বার্নআউট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং। ট্রান্সফার প্রিন্টিং নানা প্রকার, সেগুলো দেখেছি। রোলার প্রিন্টিং, স্ক্রিন স্টেনসিল, রোটারি স্ক্রিন প্রিন্টিং, এটা সবচেয়ে এখন ফেব্রিকে ইয়েতে হয় ফ্যাক্টরি গুলোতে। বার্নআউট প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং। তো বার্নআউট প্রিন্টিং এর একটা ঝামেলা হলো, যখন আমরা শেডের
কোনো শেড করা ফেব্রিকের উপর করব তখন একটু শেডটা চেঞ্জ হয়ে যায়। সো এটা একটু চ্যালেঞ্জ বার্নার প্রিন্টিং এর ক্ষেত্রে। ট্রান্সফার প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ডিফারেন্স, স্টেনসিল স্ক্রিনে ডিফারেন্স, and it's okay for today. Thank you.